মঞ্চে উপস্থিত সুধীবৃন্দ, ছাত্র জনতা, বোনেরা, ভাইয়েরা, অত্র অঞ্চলের মেহনতি মানুষ, সবাইকে আমাদের সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বাংলাদেশের এই 54-55 বছরের মাঝে এসে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে এখনো আমাদেরকে একটা রাষ্ট্রের মৌলিক যে অবস্থান সেটাকে নিয়ে এখনো কথা বলতে হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ যেখানে তারা কথা বলে তাদের আবিষ্কার নিয়ে, যেখানে তারা ভাবে তারা পৃথিবীতে অর্থনীতিতে সমৃদ্ধিতে কত বড় হবে, সেখানে আমরা দেশ হিসেবে এখনো ভাবি আমার দেশের মানুষ ঠিকমতো খেতে পারবে কিনা, ঠিকমতো একটা ভূমিকম্প হলে সে বাঁচবে কিনা, একটা বড় বৃষ্টি হলে রাস্তায় পানি উঠবে কিনা, শীত যদি বেশি হয় শীতের প্রকোপে মানুষ মারা যাবে কিনা, মানুষ বেঁচে থাকবে কিনা, এই ধরনের জীবন সংগ্রাম নিয়ে আমাদেরকে এখনো চলতে হচ্ছে। আমরা কি এই অবস্থায় চলার জন্যই এই পৃথিবীতে জন্ম নিয়েছি? আমরা কি এই দুঃখ কষ্টে সারা জীবন পড়ে থাকবো সেজন্যই এই বাংলাদেশে জন্ম নিয়েছি? নিশ্চয়ই সেটা না। আমরা দেখি আমাদের সমাজে যারা অর্থবৃত্তের মালিক, যারা লেখাপড়া করে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন, তারা অনেক কষ্ট করে নিজেদের জীবন মানকে পরিবর্তন করেছে। এই যে আমাদের এখানে যারা ড্রাইভার আছেন, যারা শ্রমিক আছেন, যারা দোকানের কর্মচারী আছেন, তাদের প্রত্যেকেরই একটা চেষ্টা থাকে যে আমার ছেলে মেয়েগুলোকে কিভাবে লেখাপড়া করাবো। তারা বড় বড় উঁচু দালানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবেন আমি কখন এরকম একটা বাড়ি করতে পারবো, আমি কখন এরকম একটা ঘর করতে পারবো, কিংবা দামি একটা দোকানের খাবারের দিকে তাকিয়ে ভাবেন আমি যদি এখানে ঢুকে একদিন খেতে পারতাম। কোনো একটা মার্কেটের সামনে দাঁড়িয়ে এসে ভাবে আমি যদি এই দোকান থেকে একটা শাড়ি কিনতে পারতাম বা একটা কাপড় আমার সন্তানের জন্য কিনতে পারতাম। আচ্ছা, এমন যদি হতো যে একজন গরিব লোক একটা দোকানের সামনে দাঁড়িয়ে সেখানে সাজানো খাবারগুলো দেখছে, সাথে সাথে একজন এসে তাকে বললো আপনি এখানে কি খেতে চান, আসেন আপনাকে খাওয়াই, তাহলে নিশ্চয়ই সেই লোকটার মনটা খুব ভালো হয়ে যেত। কি বলেন, হতো না? এই যে রাষ্ট্র আমাদের, এই যে আমাদের প্রতিদিনের অনেক দুঃখ কষ্ট, আমাদের অনেক প্রত্যাশার স্বপ্ন, এই রাষ্ট্রটা যদি এমন হতো আমার যে দুঃখ, আমার যে চিন্তা, আমার যে স্বপ্ন পূরণ করার সামর্থ্য আমার নাই, রাষ্ট্র আমার পাশে এসে দাঁড়ায় বলবে তোমার কি স্বপ্ন, আসো আমি তোমাকে সাহায্য করি। আপনারা জানেন পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যারা বলে যে আমার রাষ্ট্রে কেউ না খেয়ে থাকতে পারবে না। পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে যদি কেউ তার চিকিৎসা করতে না পারে রাষ্ট্র তার চিকিৎসার ব্যবস্থা করে। পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যেই রাষ্ট্র কোনো একজন সন্তান যদি লেখাপড়া করতে না পারে, অর্থের অভাবে যদি তার সুচিকিৎসা না হয়, রাষ্ট্র তার লেখাপড়া এবং চিকিৎসার ব্যবস্থা করে। আমরা কি সেরকম একটা রাষ্ট্র বানাতে পারি না? আমরা কি সেরকম একটা রাষ্ট্র গড়ে উঠতে পারি না? আপনারা হয়তো ভাববেন যে এগুলো তো আমাদের দরকার নেই, এগুলো তো আমাদের চিন্তার বিষয় না। আমি তো সারাদিন রিক্সা চালাবো, সারাদিন চাকরি করবো, সারাদিন পরিশ্রম করবো, এত কিছু করার পরে এই ভাবনা করার সময় কোথায়? তাইলে ভাইরা আমার, বোনেরা আমার, বলেন এই ভাবনা তাহলে কে ভাববে? এই রাষ্ট্রটাকে বদল করার জন্য স্বপ্নটা কে দেখবে? আমরা
সেই জন্য একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেছি যে মানুষকে এই ভাবনায় উদ্বুদ্ধ করার জন্য। যারা ভাবছে না, আমরা চাই তাদেরকে এই ভাবনায় নিয়ে আসার জন্য। যারা রাষ্ট্র পরিবর্তনের জন্য চেষ্টা করছে না, আমরা তাদেরকে বুঝিয়ে বলতে চাই যে আসেন, এই রাষ্ট্রটাকে যদি আপনি বদলে দিতে পারেন, এই রাষ্ট্রটাকে যদি আপনি সুন্দর করে গড়ে তুলতে পারেন, তাহলে আপনার সমস্ত হতাশা, দুঃখ, আপনার অপ্রাপ্তি এই রাষ্ট্র আপনার জন্য পূরণ করবে। আপনারা দেখেন, আমাদের রাষ্ট্রে 8 লক্ষ কোটি টাকার একটা বাজেট হয়। আমাদের প্রায় 20 কোটি মানুষ। আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে প্রত্যেক মানুষের জন্য বছরে 40,000 টাকা আমাদের জন্য বরাদ্দ আছে। এই 40,000 টাকা আমরা কি আমাদের হিসাব নিচ্ছি? আমরা কি রাষ্ট্রের কাছে হিসাব চাচ্ছি যে আমার পরিবারের আমরা 5 জন সদস্য, তাহলে আমার বছরে 2 লক্ষ টাকা রাষ্ট্রের যে আমার জন্য বরাদ্দ, এই টাকাটা কি খাতে খরচ হয়েছে? এখানে যদি আমরা 100-200 লোক থাকি, 500 লোক থাকি, তাহলে আমাদের জন্য যে বরাদ্দ, আমরা কি কখনো কাউকে জিজ্ঞেস করেছি আমার টাকাটা কোথায়, কি কাজে আমার এই টাকাটা, অর্থটা ব্যয় হয়েছে? আমরা কখনো এগুলো নিয়ে চিন্তা করার সুযোগ পাই না। আমরা হয়তো জীবন যুদ্ধে ব্যস্ত, আমরা হয়তো আমাদের জীবন যুদ্ধের পরে যখন সময় পাই তখন নানা কাজে আমরা আমাদের সময়কে নষ্ট করছি। প্রিয় ভাই বোনেরা, কিন্তু দেখেন, যখন খুব বৃষ্টি হয়, রাস্তায় পানি ওঠে, আপনি যখন হাঁটতে পারেন না, তখন আপনি গালি দেন। যখন রাস্তায় জ্যাম হয়ে থাকে, আধা ঘন্টা আপনি বসে থাকেন, আপনার কাজ করতে পারেন না, স্কুলে যেতে পারেন না বাচ্চাকে নিয়ে, অফিসে ঠিক মতো যেতে পারেন না, তখন আপনি গালি দেন যে এই রাষ্ট্রটা ঠিক মতো কাজ করে না কোনো কিছু। আপনি যখন একটা কাজের জন্য কোনো একটা অফিসে যান, লাইন ধরে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা, ঘামে ভিজে শরীর দুর্বল হয়ে পড়ে, তখন আপনি এই রাষ্ট্রকে গালি দেন যে এই রাষ্ট্রে আমার কি অধিকার, আমার কোনো কাজের সুযোগ নাই। এই যে আমার বয়স বৃদ্ধি আন্দোলনের ছাত্র ছাত্রী ভাই বোনেরা যে কথাটা বললেন, তারা রাস্তায় বসে আছেন, আন্দোলন করছেন, তাদের কথা শোনার জন্য এই রাষ্ট্রের কারো কোনো উদ্বেগ নাই, রাষ্ট্রের কারো কোনো গরজ নাই। অথচ রাষ্ট্রটা এমন হওয়ার কথা, একজন ছাত্র যখন রাস্তায় বসে আছে তাকে জিজ্ঞেস করার কথা যে তোমার তো পড়ার টেবিলে থাকার কথা, তোমার তো তোমার মায়ের পাশে, বাবার পাশে, তোমার সন্তানের পাশে থাকার কথা, তুমি রাস্তায় এসে বসে আছো কেন? রাষ্ট্রের লোকেরা এসে তাকে জিজ্ঞেস করে। কিন্তু দেখা যাচ্ছে তারা বারে ঢুকছে, তাদের কথাটা কেউ শোনার সময় পাচ্ছে না। তাহলে এই রাষ্ট্রটাকে কে তৈরি করবে? এই রাষ্ট্রকে তার জনগণের জন্য সেই একটা আবেগ নিয়ে, সেই একটা দায়িত্ব নিয়ে চিন্তা করার জন্য তৈরি করবে কে? আমরা সবাই যদি দায়িত্ব এড়িয়ে যাই, আমরা সবাই যদি নিজের কাজে ব্যস্ত থাকি, তাহলে এই রাস্তায় পানি আরো উঠবে, তাহলে ভূমিকম্প দিনের পর দিন হবে। একটা দালান যেভাবে উঠছে, ভেঙে চুরমার হয়ে আমাদের জীবনকে, আমাদের কর্মক্ষমতাকে ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। প্রিয় ভাই বোনেরা, তাই আমরা বলছি যে এই দেশটা 55 বছরে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা এখানে এসেছি। আমরা অপ্রয়োজনে যুদ্ধ করেছি, লড়াই করেছি, আমরা একজন আরেকজনের ধ্বংস করার জন্য মিছিল করেছি। অমুকের চামড়া তুলে দেব আমরা, অমুকের ধ্বংস করে দেব ধ্বংস, এই ধরনের স্লোগান দিয়ে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু আমাদের উচিত ছিল একে অপরের সাথে হাত মিলিয়ে আমাদের অধিকারের জন্য সংগ্রাম করা। এবি পার্টি বক্তব্য হচ্ছে
অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এবি পার্টির আহ্বান হচ্ছে অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমি আপনাদের অনুরোধ করব, আসেন আপনারা সবাই প্রতিদিন এগুলো নিয়ে ভাবেন, আমাদের সমস্যাগুলো কিভাবে সমাধান হবে। আপনি যেমন আপনার ব্যক্তিগত একটা সমস্যা নিয়ে খুব ভাবেন, আপনার একটা জমি কেউ দখল করে ফেললে আপনি সেটা দখলমুক্ত করার জন্য অনেক দৌড়ান। আপনার এই দেশটাকে গড়ার জন্য আপনাকে ভাবতে হবে কিভাবে দরিদ্র লোকদের দারিদ্র দূর করা যায়, কিভাবে রাস্তার জ্যাম বন্ধ করা যায়, জ্যাম মুক্ত করা যায়, কিভাবে শীতের কালে মানুষের কষ্ট লাঘব করে তাদের জন্য একটা নিরাপদ আবার গড়ে তোলা যায়। এগুলো আমাদের ভাবার দায়িত্ব। আমরা যদি এগুলো ভাবতে পারি, সমাধান করতে পারি, তাহলে দেখবেন ধীরে ধীরে আমাদের সমাজটা পরিবর্তন হবে, সমাজের কষ্ট কমে যাবে, চিন্তায় চুরি বন্ধ হয়ে যাবে, আমাদের এই দেশটা ধীরে ধীরে একটা শান্তির আবাসে পরিণত হবে। এত থানা পুলিশ আমাদের কেন লাগে? এত পুলিশ, তারপরে কি চুরি বন্ধ হয়? এত মসজিদ মাদ্রাসা, এত ওয়াজ নসিহত, এত ভালো ভালো কথা, তবুও কি আমাদের চিন্তায় রাহাজানি, নারীর সম্ভ্রম হানি বন্ধ হচ্ছে? আসল সমস্যা হচ্ছে আমাদের অর্থনৈতিক সংকটটা আমাদের দূর করতে হবে। যে লোকটার চাকরি নাই তার জন্য চাকরির ব্যবস্থা করতে হবে, যে লোকটার ঘর নাই তার জন্য ঘরের ব্যবস্থা করতে হবে, যে লোকটা চিকিৎসা পাচ্ছে না তার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব পালন করার জন্যই আমরা আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি গঠন করেছি। এখনো আমাদের দলটা সম্পর্কে অনেকে জানে না, এখনো আমাদের ডাকে অনেকে আহ্বানে সাড়া দেওয়ার জন্য অনেকে গুরুত্ব উপলব্ধি করছে না, কিন্তু আমরা বিশ্বাস করি একদিন না একদিন সেটা করবে। সামনে নির্বাচন আসছে, আপনি যদি ভালো লোককে নির্বাচিত না করেন আর সারাদিন বলেন যে চাঁদাবাজি কেন হয়, দখলদারিত্ব কেন হয়, উত্তর তো একটাই যে আমার আপনার কারণেই হয়। আপনি যদি খারাপ লোককে ভোট দেন তাহলে হবে না। আপনি যদি দুর্নীতিবাজ লোকদেরকে এমপি বানান তাহলে তার দায়িত্ব হবে আপনার উপরে যদি আগে 20 টাকা চাঁদা হতো এখন থেকে 40 টাকা চাঁদা নেবে, এটা তার দায়িত্ব। আগে যদি সে 5,000 টাকা ঘুষ খেত, আপনি যদি তাকে নির্বাচিত করেন তাহলে সেখান থেকে 10,000 টাকা ঘুষ খাওয়া তার দায়িত্ব। কারণ সে চিন্তা করবে ঘুষ খেলেই তো লাভ, ঘুষ খেলেই তো মানুষ ভোট দেয়। যদি সে দেখতো ঘুষ খেলে মানুষ ভোট দেয় না, চুরি করলে মানুষ ভোট দেয় না, দুর্নীতি করলে মানুষ ভোট দেয় না, তাহলে তো সেগুলো থেকে ফিরে আসে। তাহলে যারা দুর্নীতি করে, যারা সন্ত্রাস করে, যারা হানাহানি করে, যারা উত্তেজনা তৈরি করে, যারা মানুষকে হিংসায় নিপতিত করে, আপনি যদি তাদেরকে আবার ভোট দেন তাহলে আপনি যতই প্রত্যাশা করেন এই দেশ বদল হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে। তাহলে আমাদেরকে এবার শপথ নিতে হবে। এই যে আমাদের এখানকার স্থানীয় নেতা রাজিউল ইসলাম রাজ, আমাদের এখানে আব্দুল মালিক নানু আছেন, এখানে আপনাদের স্থানীয় অনেক নেতারা আছেন, আপনারা তাদের সাথে মিলে এই সমাজকে পরিবর্তনের জন্য যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে দেখবেন আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে পারি। আমাদের বীর শহীদরা যে রক্ত দিয়েছে, তারা যে জীবন দিয়েছে, তারা যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন তখনই সফল হবে যখন আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশটাকে বদল করার জন্য আমরা সিদ্ধান্ত নেব। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আপনাদের কাছে ভোট দিতে যাবে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা অতীতে ক্ষমতায় যখন ছিলেন তখন কি করেছেন। আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন আপনারা কেন একে অপরের বিরুদ্ধে স্লোগান দেন,
আমাদের অধিকারের কথা কেন বলেন না? আমাদের লোডশেডিং এর সমস্যার কথা কেন বলেন না? কেন আপনাদের নেতার নামে স্লোগান দেন? আপনারা আমাদের কাছে অঙ্গীকার করেন যে আপনারা অমুক নেতা তমুক নেতা স্লোগান না দিয়ে আমাদের সমস্যা সমাধানের স্লোগান দেন, আমাদের জন্য কাজ করবেন। এই অঙ্গীকার তাদের কাছে আদায় করবেন, তাহলেই দেখবেন সমাজে কিছু হলে পরিবর্তন সুযোগ তৈরি হবে। প্রত্যেকটা ভোটার আপনাদের এই সময় সুযোগ শক্তি আপনাদের হাতে আসছে। যারা এই ভোট দিতে যাবেন, ভোট আপনাদের কাছে চাইতে যাবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার এই সংকট সমাধানের জন্য আপনার পরিকল্পনা কি? শুধু মুখস্থ বললে হবে না যে ঘরে ঘরে চাকরি দিয়ে দিব, মুখস্থ বললে হবে না 10 টাকা সেরে চাল খাওয়াবো। এগুলো কি কেউ রক্ষা করে? জঙ্গিরা কি কেউ রক্ষা করেছে আগে? কেউ রক্ষা করে না। সুতরাং এই মিথ্যা অঙ্গীকার আপনারা যদি সিদ্ধান্ত নেন মিথ্যা অঙ্গীকারে কোনো ভোট দেব না, কোন চাঁদাবাজ সন্ত্রাসীকে ভোট দেব না, কোন হিংস্র হানাহানি যারা করেছেন তাদেরকে ভোট দেব না। আপনাদেরকে বলতে হবে যে আমার অধিকারের কথা বলবে, যে আমার দেশটাকে নতুন করে গড়ার কথা বলবে, যে আমার বেকারত্ব দূর করার জন্য সত্যিকার অর্থে পরিকল্পনার কথা বলবে। আমরা মার্কা চিনি না, দল চিনি না, আমরা পুরানো দল পুরানো মার্কা অনেক দেখেছি। এবারে আমরা পরিবর্তনের জন্য ভোট দিব। এখনই পরিবর্তনের শ্রেষ্ঠ সময়। এটাই এই পার্টির এবারের নির্বাচনের শ্রেষ্ঠ আহ্বান সকলের কাছে। সে আহ্বান সবার কাছে আপনারা পৌঁছে দেবেন। স্বেচ্ছাসেবক দল